আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচারে প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবেন, অত্যন্ত সহজভাবে পড়াগুলো বুঝতে পারবেন। প্রথমে একটু খেয়াল করুন, আমাদের এখানে বরফ বিন্দু, স্টিম বিন্দু আর হচ্ছে মৌলিক ব্যবধান। বরফ বিন্দু হচ্ছে সেটাই যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকতে পারে তাকে বলে বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। একটু খেয়াল করেন, ধরেন আপনাকে একটা বরফের টুকরা দেওয়া হলো, এটার তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। আপনি যখন এই বরফের টুকরাকে তাপ দিবেন, তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। -5 থেকে -6, -7 তো নিশ্চয় হবে না, -4, -3, -2 হতে হতে জিরোতে আসবে। যখন জিরোতে আসবে দেখবেন তাপমাত্রা আর বাড়ছে না, তখন বরফগুলো আস্তে আস্তে গলে যাওয়া শুরু করলো। যখনই সমস্ত বরফ গলে পানি হবে, তখন তার তাপমাত্রা আবার নতুন করে বাড়া শুরু করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বরফ এবং পানি দুটাই সাম্যাবস্থায় থাকতে পারে বা সহাবস্থান করতে পারে। এই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। এবার আসেন, তাপমাত্রা যখন আপনি 0 থেকে বাড়াবেন, তাপমাত্রা 10, 20, 30, 40 বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন 100-তে যাবে, তখন দেখবেন তাপমাত্রা আর বাড়ছে না। আপনি যখন তাপ দিবেন, সমস্ত পানি আস্তে আস্তে বাষ্প হওয়া শুরু করবে। অর্থাৎ ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার বিশুদ্ধ পানি এবং জলীয় বাষ্প সহাবস্থান করতে পারে বা সাম্যাবস্থায় থাকতে পারে। ওই তাপমাত্রাকে বলা হবে স্টিম বিন্দু, বাষ্পবিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দু। স্টিম বিন্দু, বাষ্পবিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দু। তাহলে বরফ বিন্দুর তাপমাত্রা আমরা পাচ্ছি নর্মালি 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস এককে, এবং বাষ্পবিন্দুর তাপমাত্রা আমরা পাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস। এই বরফ বিন্দু এবং স্টিম বিন্দুর তাপমাত্রার মধ্যে যে পার্থক্যটা থাকে, সে পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। আমি আবার বলছি, বরফ বিন্দুর তাপমাত্রা এবং বাষ্পবিন্দুর তাপমাত্রার যে পার্থক্যটা থাকবে, সে পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। এবার আসেন, তাপমাত্রার কিছু স্কেল দেখি। এখানে আমরা 5টা তাপমাত্রার স্কেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমার। আবার একটু বলছি, একটু মুখস্থ করার চেষ্টা করেন। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন অ্যান্ড রোমার। এখন আসেন, সেলসিয়াসের ক্ষেত্রে আপনার নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসের ক্ষেত্রে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্বস্থিরবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্য দেখেন, মৌলিক ব্যবধান হচ্ছে 100। ফারেনহাইটের ক্ষেত্রে 32 আর 212, ব্যবধান হচ্ছে 180। কেলভিনের ক্ষেত্রে 273, 373, ব্যবধান হচ্ছে 100। র্যাঙ্কিং 492 থেকে শুরু হবে, এটি একটু মুখস্থ করে ফেলেন, উপর 3টা তো মুখস্থ আছে আপনাদের। 492 থেকে 672, এটা আমাদের সামনে কাজে লাগবে, একটু মুখস্থ করার চেষ্টা করুন। 492 থেকে 672, 492 থেকে 672। র্যাঙ্কিং হচ্ছে 492 থেকে 672। এখানেও মৌলিক ব্যবধান হচ্ছে 180। আপনি 672 থেকে 492 বিয়োগ করলে 180 পাবেন। রোমার শুরু হয় 0 থেকে, অর্থাৎ বরফ বিন্দু হচ্ছে 0 আর স্টিম বিন্দু হচ্ছে 80, মৌলিক ব্যবধান হচ্ছে 80। এক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করেন তো, সেলসিয়াস এবং কেলভিনে মৌলিক ব্যবধান সেম। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ধরেন যেটা একদম কমন মিস্টেক আপনাদের হয়ে যায় বা পরীক্ষায় তাড়াহুড়ার বশত এটা ভুল প্রায় সময় আপনারা করে ফেলেন, সেটা হচ্ছে, আমি যদি দেখি 5 ডিগ্রি সেলসিয়াস, এই 5 ডিগ্রি সেলসিয়াসকে যখন আপনি কেলভিনে নিয়ে যাবেন, নিঃসন্দেহে আপনি 273 যোগ করবেন। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে গেলে এটা 278 কেলভিন হবে। এক্ষেত্রে যদি আমি বলি 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, 5 ডিগ্রি সেলসিয়াস যখন বৃদ্ধি পাবে, তখন কেলভিনে কত বাড়বে?
স্যার যখন পার্থক্যতে চলে আসবেন বৃদ্ধি বা হ্রাস বা ব্যবধান, আবার বলছি যখন পার্থক্যতে চলে আসবেন বৃদ্ধি বা হ্রাস বা ব্যবধান, তখন সেলসিয়াসের যা কেলভিনীয়তা, এটা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে হচ্ছে 5 কেলভিন বৃদ্ধি, 5 কেলভিন বৃদ্ধি। কেন এই ব্যবধানটা সেম সেটা একটু খেয়াল করেন। সেলসিয়াসে যখন আপনার জিরো থেকে 100তে যায়, তখন কেলভিনের 273 থেকে 373 যায়। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যখন তাপমাত্রা 100 বাড়ে, সেলসিয়াস স্কেলে যখন তাপমাত্রা 100 বাড়ে, তখন কেলভিনের 273 থেকে 373 তাও বাড়ে কত দেখেন 100। স্যার এদের মৌলিক ব্যবধান সেম। বৃদ্ধি হ্রাস এগুলো ব্যবধানকে বোঝায়। তাহলে যখনই সেলসিয়াস আর কেলভিনের মধ্যে ব্যবধানের কথা আসবে, পার্থক্যের কথা আসবে, পার্থক্যটা সবসময় কী হবে? সেম হবে। কিন্তু সরাসরি যখন তাপমাত্রাকে আপনি কেলভিনে নিয়ে যাবেন, সেলসিয়াস তাপমাত্রাকে, তখন অবশ্যই 273 কী করতে হবে? যোগ করতে হবে। এবার একটু খেয়াল করুন, এটা তো বললাম সেলসিয়াস কেলভিনের কথা। যদি এমন হয় ধরেন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তাহলে বলেন তো কেলভিনে কত বাড়বে? নিশ্চয় বলবেন আপনারা 1 কেলভিন বাড়বে। কিন্তু ফারেনহাইটে কি সেম পরিমাণ বাড়বে স্যার? মোটেও না। যখন সেলসিয়াসে 100 বাড়ে, তখন ফারেনহাইটে 180 পরিমাণ বৃদ্ধি পায়। সেলসিয়াসে যখন 100 একক বাড়ে, ফারেনহাইটে তখন 180 একক বাড়ে। তাহলে দেখেন তো, তাহলে সেলসিয়াসে যখন 1 বাড়বে, তখন ফারেনহাইটে কত বাড়বে? 1.8 ডিগ্রি ফারেনহাইট বাড়বে। সিমিলারলি রেনকিনেও 1.8 বাড়বে, 1.8 রেনকিন বাড়বে। আর রোমারে এটা 100 বাড়লে এটা 80 বাড়ে, তাহলে এটা 1 বাড়লে এটা কত বাড়বে? 0.8 বাড়বে, 0.8 রোমার বাড়বে। এখন যদি আমি বলি সেলসিয়াসে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেল, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হলো, পরিবর্তন ফারেনহাইটে কত হবে? এটা হবে 18 ফারেনহাইটের তাপমাত্রা পরিবর্তন হবে। কেলভিনে কত হবে? কেলভিনের পরিবর্তনটা 10 কেলভিন হবে। রেনকিন হবে এটা 18 রেনকিন, আর রোমার হবে এটা 8 রোমার, 8 রোমার। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হচ্ছে। এরপর দেখুন, তাহলে আমরা এখানে একটু নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দুগুলো একটু মনে রাখি। সেলসিয়াস হচ্ছে 0 থেকে 100, কেলভিন 273 থেকে 373, আমার মুখোমুখি একটু বলুন, 273 থেকে 373, ফারেনহাইট 32 থেকে 212, রেনকিন হচ্ছে 492 থেকে 672, আর রোমার হচ্ছে 0 থেকে 80। একটু মনে রাখার চেষ্টা করবেন। এবার দেখুন, এখানে বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে একটা সম্পর্ক লেখা আছে, এটা আমি অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করব। বইয়ে এই ভাষায় লেখা আছে, আমরা এটা শিখব ঠিক এভাবে, তাহলে আগের লেকচারগুলোর সাথে রিলেট করতে সুবিধা হবে। সবসময় মাথায় রাখবেন, যে কোনো তাপমাত্রার স্কেলের জন্য, বা যে কোনো থার্মোমিটারের জন্য, সেটা ত্রুটিপূর্ণ হোক বা সঠিক থার্মোমিটার হোক, যে কোনো তাপমাত্রার স্কেলের জন্য, সেটা ত্রুটিপূর্ণ হোক বা ত্রুটি মুক্ত হোক, টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে যেটা আপনার এই এস মাইনাস সেম ডিভাইড বাই বি মাইনাস সেম যেটা লেখা আছে, এটাও সেম, এটাকে বোঝাই। কিন্তু আমরা এর আগে টিটা মাইনাস টিটা আইস দিয়ে সূত্র শিখে আসছিলাম বলে আমি এভাবে লিখাচ্ছি, টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস ইকুয়াল টু কনস্ট্যান্ট। সবসময় এটা মাথায় রাখবেন। তাহলে যদি কোনো কারণে তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক যদি বলে যান, জাস্ট এখান থেকে বের করতে পারবেন। চলুন আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এটা প্রত্যেকটা তাপমাত্রা স্কেলের জন্য যেহেতু সমান, প্রথমে সেলসিয়াস দেখি। সেলসিয়াসের ক্ষেত্রে টিটাকে আমরা বলি সি, আর সেলসিয়াসের ক্ষেত্রে টিটা আইস 0, আর টিটি স্টিম বাষ্পবিন্দু 100, টিটা আইস এটা হবে 0। এরপর কেলভিনের ক্ষেত্রে একটু দেখি, কেলভিন, তাহলে টিটার জায়গায় কে দিলাম, টিটা আইস হচ্ছে 273, টিটি স্টিম হচ্ছে 373, আর এটা হচ্ছে 273 টিটা আইস। ফারেনহাইটের ক্ষেত্রে একটু দেখি,
ফারেনহাইট। ফারেনহাইটের ক্ষেত্রে টিটার জায়গায় এফ দিলাম, টিটা আইসের জায়গায় 32 হবে, টিটা স্টিম হবে 212, আর এটা হবে 32। এরপর র্যাঙ্কিনের ক্ষেত্রে খেয়াল করেন Rn মাইনাস টিটা আইস। র্যাঙ্কিনের ক্ষেত্রে মনে আছে ওই যে মনে রাখতে বলছিলাম 492 থেকে 472। তাহলে আসেন Rn মাইনাস 492, তাহলে 672 মাইনাস 492। এবার র্যাঙ্কিন রুমারটা একটু দেখি। রুমারের ক্ষেত্রে টিটা আইস 0 ছিল আর টিটা স্টিম 80 ছিল, 80 মাইনাস 0 এরকম হবে। এখান থেকে আমরা পাচ্ছি কি দেখেন তো, এখান থেকে আমরা পাচ্ছি C/100 ইকুয়াল টু, একটু নিচে লিখি, C/100 ইকুয়াল টু K-273 ডিভাইড বাই 100 ইকুয়াল টু F-32 ডিভাইড বাই 180 ইকুয়াল টু Rn-492 ডিভাইড বাই 180 ইকুয়াল টু R/80। আমরা এরকম একটা ইকুয়েশন বা সম্পর্ক তাদের মধ্যে আমরা পাবো। এখন আসেন এখানে নিচে আছে 100, এখানে 100, 180, 180, 80, এই সবগুলো 20 দ্বারা ভাগ যায়। যদি 20 দ্বারা ভাগ করেন তাহলে এটা হয়ে যাবে C/5। এটাকে 20 দ্বারা ভাগ করলে K-273 ডিভাইড বাই 5 হবে। এটাকে 20 দ্বারা ভাগ করলে F-32 ডিভাইড বাই 9 হবে। দেখুন F-32 ডিভাইড বাই 9। আর এটাকে 20 দ্বারা ভাগ করলে Rn-492 ডিভাইড বাই 9 হবে। আর লাস্টেরটাকে যদি 20 দ্বারা ভাগ করেন তাহলে R/4 হবে। এইটাই হচ্ছে বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। একটু মুখস্থ করে চেষ্টা করুন। C/5, F-32 বাই 9, K-273 ডিভাইড বাই 5, এরপর হচ্ছে Rn-492 ডিভাইড বাই 9, R/4। এরপর আসুন এরপর হচ্ছে পানির ত্রৈধবিন্দু। আমাদের স্কেলের যে সম্পর্কগুলো আমরা শিখেছি একটু আগে, আমাদের পরবর্তীতে লাগবে, ম্যাথ করতে হবে। এখানে একটু আসেন ত্রৈধবিন্দু। যে তাপমাত্রায় নির্দিষ্ট চাপে কঠিন তরল বায়বীয় পদার্থ সাম্যাবস্থায় থাকতে পারে, সেটাকে আমরা বলছি কি ত্রৈধবিন্দু। কি কি দেখেন তো, কঠিন, তরল, বায়বীয় তিনোটা সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় থাকে। যে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে বলছি আমরা ত্রৈধবিন্দু। তাহলে পানির ত্রৈধবিন্দু কাকে বলবো? পানির ত্রৈধবিন্দু আমরা বলবো যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকবে, তাকে বলা হবে পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা একটু খেয়াল করুন। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা ধরা হয় 273.16 কেলভিনকে, 273.16 কেলভিনকে। এখানে যেটা ডিগ্রি পড়ছে এটা দশমিক হবে, এখানে যেগুলো ডিগ্রি পড়ছে দশমিক হবে, এখানে ডিগ্রি পড়ছে দশমিক হবে, এটা 7 হবে, টাইপিং মিস্টেক। একটু খেয়াল করেন। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা ধরা হয় 273.16। এই 273.16 কেলভিন তাপমাত্রাকে যদি আপনি সেলসিয়াসে লিখেন তাহলে 0.16 ডিগ্রি সেলসিয়াস হবে, 0.16 ডিগ্রি সেলসিয়াস। একটু মাথায় কাটান তো আপনারা। প্রথমেই আজকের এই লেকচার শুরু করার সাথে সাথে বলেছিলাম -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন একটা বরফকে আপনি তাপ দিবেন তাপমাত্রা বাড়বে, -4, -3, -2, -1, 0। 0তে আসার পর সমস্ত বরফ গলে পানি হয়ে যাবে। 0তে আসার পর সমস্ত বরফ গলে পানি হয়ে যাবে। পানি হওয়ার পর দেন তাপমাত্রা আবার বাড়তে থাকবে। এখন আসেন, তাহলে বরফ এবং পানির সাম্যাবস্থায় থাকতে পারে কোন তাপমাত্রায় বলেন তো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু এখানে তাপমাত্রা 0 না স্যার, এখানে তাপমাত্রা 0.16। তাপমাত্রা 0 নয়, তাপমাত্রা 0.16, তথা 0 চেয়ে বেশি। এই 0.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণত পানি ছাড়া কেউই থাকতে পারে না। কিন্তু আমরা এখানে কী বলছি দেখেন তো, এখানে বরফ, পানি, জলীয় বাষ্প সবগুলো সাম্যাবস্থায় থাকবে। কিন্তু
নর্মালি যেটা ঘটে, নর্মালি 0.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি একটা বরফের টুকরা ফেলে দেন, বরফটা গলে পানি হয়ে যাবে। 0.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি জলীয় বাষ্প রাখেন, জলীয় বাষ্পের সাথে সাথে ঘনীভূত জলীয় বাষ্পগুলির সাথে সাথে ঘনীভূত হয়ে দেখবেন পানি হয়ে যাবে। তাহলে 0.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নর্মালি পানি ছাড়া কেউই থাকতে পারে না। কিন্তু এখানে বলছে বিশুদ্ধ বরফ, পানি, জলীয় বাষ্প তিনটাই কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে। এক্ষেত্রে একটু খেয়াল করুন, এক্ষেত্রে মেইন ভূমিকা পালন করা হচ্ছে এই চাপটা, 4.58 মিলিমিটার পারদ-চাপ। 4.58 মিলিমিটার পারদ-চাপ। এই চাপ সম্পর্কে একটু আমাদের একটু আইডিয়া দিই। ধরেন আমাদের নর্মাল বায়ুচাপ কত? আমাদের নর্মাল বায়ুচাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। 760 মিলিমিটার মার্কারি। কিন্তু এই ঘটনাটা ঘটার জন্য আপনার 4.58 মিলিমিটার পারদ-চাপ লাগবে। 760 থেকে 4.58 কতটা কম চিন্তা করে দেখেন তো, কতটা কম? অনেক কম, অনেক কম। এটা অনেক বেশি নিম্নচাপ, অত্যাধিক নিম্নচাপ। ধরেন আমি অত্যন্ত শক্তিশালী একটা পাত্র নিলাম, ফাইবারের হোক বা লোহার হোক বা যে কোনো ধাতুর হোক, এটা পাত্র নিলাম। সে পাত্র থেকে আমি কি করলাম? গ্যাসগুলো আস্তে আস্তে কোনো একটা মেশিন দিয়ে বের করা শুরু করলাম। যখনই এই পাত্র থেকে আমি গ্যাসগুলো বের করা শুরু করব, তার ভিতরের যে বায়ুচাপ সেটা 760 মিলিমিটার থেকে কমা শুরু করবে। 760 মিলিমিটার থেকে কমা শুরু করবে। এখান থেকে সবগুলো বায়ু বের করার চেষ্টা করব। যতই বায়ু বের হবে ততই তার চাপ কমবে। একটা সময় চাপ দেখবেন আপনার 760 মিলিমিটার স্বাভাবিক বায়ুচাপ থেকে কমে 4.58 মিলিমিটার হবে। 4.58 মিলিমিটার পারদ-চাপ হবে। যখনই ভিতরের চাপ 4.58 মিলিমিটার পারদ-চাপ হবে, তখন আপনি যদি 273.16 কেলভিন তাপমাত্রায় এখানে পানি রাখেন, বরফ রাখেন, জলীয় বাষ্প রাখেন, একটার অবস্থার পরিবর্তন হবে না। বরফ থেকে যাবে, পানি থেকে যাবে, জলীয় বাষ্প থেকে যাবে। নর্মালি বরফগুলো গলে পানি হয়ে যাওয়ার কথা, জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে পানি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে বরফ, পানি, জলীয় বাষ্প তিনটাই সহাবস্থান করতে পারে, তাপীয় সমঅবস্থায় থাকতে পারে। অর্থাৎ কোনটার মধ্যে তাপের আদান প্রদান হবে না, তারা যে অবস্থায় রাখবেন সে অবস্থায় থেকে যাবে। এইটাকে বলা হয় পানির চ্রোদবিন্দু। তাহলে বলেন পানির চ্রোদবিন্দুতে চাপ কত? স্যার 4.58 মিলিমিটার পারদ-চাপ। তাহলে আমাদের এভাবে বলতে হবে পানির চ্রোদবিন্দুর সংজ্ঞাটা। 4.58 মিলিমিটার পারদ-চাপে 4.58 মিলিমিটার পারদ-চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি, জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাকে বলা হয় পানির চ্রোদবিন্দু তাপমাত্রা। চ্রোদবিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন বা 0.16 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি চাপ 4.58 মিলিমিটার না করে অন্য কোনো চাপ করেন, সেক্ষেত্রে কখনোই এটা তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে না। বরফ গলে পানি হবে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি হয়ে যাবে। কারণ 0.16-এ কেবল পানি থাকতে পারে। আশা করি ক্লিয়ার আপনাদের। এবার আসুন, এই চ্রোদবিন্দুর যে তাপমাত্রা, সে তাপমাত্রাকে কাজে লাগিয়ে আমরা এটা অজানা তাপমাত্রা বের করতে পারি। চ্রোদবিন্দুর তাপমাত্রা এবং চ্রোদবিন্দুতে উষ্ণতামিতি ধর্ম কাজে লাগিয়ে, আবার বলছি, চ্রোদবিন্দুর তাপমাত্রা এবং চ্রোদবিন্দুতে উষ্ণতামিতি ধর্ম কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা অজানা তাপমাত্রা বের করতে পারি। কীভাবে একটু দেখুন, এখানে লেখা আছে একটি স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। খেয়াল করুন, উষ্ণতামিতি ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা বলতে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রাকে বুঝি। আবার বলছি, পরম তাপমাত্রা বলতে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রাকে বুঝি। উষ্ণতামিতি ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক। এক্ষেত্রে একটু খেয়াল করেন তো, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে আসবে, তাহলে x/t সমান কে। তাহলে x/t সমান যদি কে হয়, x1/t1 সমান x2/t2। এখানে আমরা লিখলাম xTP ডিভাইড বাই TTP ডিভাইড বাই x/t, এভাবে লিখলাম। খেয়াল করেন, x1-এর জায়গায় xTP দিলাম, t1-এর জায়গায় TTP দিলাম, আর x2-এর জায়গায় x এবং t2-এর জায়গায় t দিলাম। তাহলে এখান থেকে আমি t সমান লিখলাম
এক্স ডিভাইড বাই এক্স টিপি ইন্টু টিটিপি। এই সূত্রটা কি একটু বুঝাই বলি, অনেকে এটা বুঝতে পারে না ঠিকমতো। স্যার টিটিপি হচ্ছে ত্রয়োদশ বিন্দুতে তাপমাত্রা, টিটিপি হচ্ছে ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রা, এটার মান হচ্ছে 273.16 কেলভিন। আবার বলছি টিটিপি হচ্ছে ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রা যার মান 273.16 কেলভিন। এক্স হচ্ছে যে তাপমাত্রা আপনি বের করবেন সে তাপমাত্রা উষ্ণতা মিতি ধর্ম। আমি আবার বলছি যে তাপমাত্রা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সে তাপমাত্রা উষ্ণতা মিতি ধর্ম হচ্ছে এক্স। এক্স টিপি হচ্ছে ত্রয়োদশ বিন্দুত উষ্ণতা মিতি ধর্ম। আবার বলছি ত্রয়োদশ বিন্দুত উষ্ণতা মিতি ধর্ম। আর টি হচ্ছে অজানা তাপমাত্রা যেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা করলে একদম এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করুন, একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ, একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ পানির ত্রয়োদশ বিন্দুতে 32.316। আচ্ছা বলেন তো এখানে যে রোদ বা উষ্ণতা মিতি ধর্ম দেয়া আছে সেটা কোথায় দেওয়া আছে? স্যার ত্রয়োদশ বিন্দুতে দেওয়া আছে। তার মানে এটার হচ্ছে এক্স টিপি এর মান, এটা হচ্ছে এক্স টিপি এর মান, ত্রয়োদশ বিন্দুতে উষ্ণতা মিতি ধর্ম। কোনো তরলের স্ফুটনাঙ্কে, কোনো তরলের স্ফুটনাঙ্ক, এই স্ফুটনাঙ্ক সম্ভবত বের করতে বলা হবে। হ্যাঁ, এই তরলের স্ফুটনাঙ্ক বের করতে বলা হয়েছে। তার মানে এটা তাপমাত্রা টি, এই যে টি, যেটা আমি জানি না, যেটা আমাকে বের করতে হবে। যে তাপমাত্রা আপনাকে বের করতে হবে সে তাপমাত্রাই উষ্ণতা মিতি ধর্ম। উষ্ণতা মিতি ধর্ম হচ্ছে 27.316 ওহম। তার মানে এটা হচ্ছে এক্স টিপি এর মান, এটা হচ্ছে এক্স টিপি এর মান, সরি এটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মান। যে তাপমাত্রা আপনাকে বের করতে হবে সে তাপমাত্রায় উষ্ণতা মিতি ধর্ম 27.316 ওহম, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমি লিখতে পারি টি সমান এক্স ডিভাইড বাই এক্স টিপি না? এক্স এর মান কত বলেন তো? এক্স এর মান হচ্ছে 27.316। নিচে হচ্ছে এক্স টিপির মান হচ্ছে আপনার 32.316 ইন্টু টিটিপির মান হচ্ছে 273.16। একদম সিম্পল একটা ম্যাথ। এটা আনসার আসবে কেলভিন স্কেলে, কারণ আমরা কেলভিন স্কেলে এখানে এই সূত্রটা প্রতিপাদন করেছি। একদম সিম্পলি তাপমাত্রাটা বের হয়ে গেল। তার মানে আপনি ত্রয়োদশ বিন্দুতে উষ্ণতা মিতি ধর্ম জানেন, আবার বলছি ত্রয়োদশ বিন্দুতে উষ্ণতা মিতি ধর্ম জানেন। যে তাপমাত্রা বের করতে হবে সে তাপমাত্রা উষ্ণতা মিতি ধর্ম জানেন। জাস্ট বসিয়ে দেন, ওই তাপমাত্রাটা চলে আসবে, ওই তাপমাত্রা চলে আসবে। এই সূত্র আপনি চাইলে, যেহেতু রোদ দিয়ে করছেন, এই সূত্র আপনি চাইলে আর ডিভাইড বাই আর টিপি ইন্টু টিটিপি দিয়ে করতে পারেন। আর ডিভাইড বাই আর টিপি ইন্টু টিটিপি। এটা আনসার আসবে আপনার 230.89 কেলভিন, 230.89 কেলভিন। এরপরের স্লাইডে আসেন। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে? কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে? এই ম্যাথে একটু খেয়াল করুন। আমরা জানি C/5 সমান F-32/9। যেহেতু সেলসিয়াস ফারেনহাইট একই তাপ দিবে, আমি ধরলাম সে একই তাপমাত্রা প্রদর্শন করবে, আমি ধরলাম সেই তাপমাত্রা বা সেই পার্ট হচ্ছে এক্স। তাহলে আমি সি এর জায়গায় এক্স বসাতে পারি, সি এর জায়গায় এক্স বসাতে পারি, এফ এর জায়গায় এক্স বসাতে পারি। একই পার্ট, এই জন্য দুইটা এক্স বসালাম। এখানে এক্স সমান আসবে -40, সুতরাং -40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যখন -40, সেলসিয়াসে যখন তাপমাত্রা -40 হয়, তখন ফারেনহাইটে অটোমেটিক দেখবেন তাপমাত্রা -40 হয়ে যায়। শুধু এই একটা তাপমাত্রা, মানে একটা তাপমাত্রা সেলসিয়াস ফারেনহাইট একই রকম প্রদর্শন করে, আর বাকি সবগুলো তাপমাত্রার জন্য সেলসিয়াস ফারেনহাইট ভিন্ন ভিন্ন। পরের ম্যাথ দেখি, এটা একটু নিজেরা করে নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেহেতু আমি একটার পর একটা ম্যাথ দেখিয়ে যাব, পরে নিজে করে নিতে পারবেন।
এটা দেখেন কোন তাপমাত্রায় কেলভিন স্কেল ফারেনহাইট স্কেলের দ্বিগুণ তাপমাত্রা প্রদর্শন করে। কেলভিন আর ফারেনহাইট আমি সূত্রটা আগে লিখি, K-273 ডিভাইড বাই 5 সমান F-32 ডিভাইড বাই 9। এটা ছিল কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আসুন কি বলছে, কোন তাপমাত্রায় কেলভিন স্কেল ফারেনহাইটের দ্বিগুণ। খেয়াল করেন তো, আমি ধরেন ফারেনহাইট যদি এক্স ধরি, কেলভিন ফারেনহাইটের দ্বিগুণ, এটা বলেন যে ফারেনহাইট কেলভিনের দ্বিগুণ বলেন, কেলভিন ফারেনহাইটের দ্বিগুণ, তাহলে এই কের জায়গায় কত হবে, কের জায়গায় হবে দেখবেন 2x। ফারেনহাইটে যদি x হয়, ফারেনহাইটে যদি x হয়, কেলভিনে সেটা হবে 2x, তাহলে 2x মাইনাস 273 ডিভাইড বাই 5। এখান থেকে x এর মান পেয়ে যাবেন 176.69 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এক্স এর মানটা আমরা যেহেতু ফারেনহাইটের জন্য ধরছিলাম, এটা ফারেনহাইট আসছে। যদি কেলভিনে বের করতে হয়, কেলভিনে আমরা এই কে সমান কী ধরছিলাম, কে সমান 2x ধরছিলাম, তাহলে কেলভিনে বের করতে হলে এটাকে আপনি 2 দিয়ে গুণ করে আনসার লিখতে হবে। আপনি চাইলে শুধু ফারেনহাইটটা আনসার লিখতে পারেন, অথবা চাইলে দুইটা আনসারই লিখতে পারেন, 176.69 ফারেনহাইট, আবার একে 2 দিয়ে গুণ করলে কেলভিনের মানটাও চলে আসবে। এরপরে কোয়েশ্চনটি একটু দেখেন, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেল একই পার্ট দিবে। ফারেনহাইট স্কেল কেলভিন স্কেল একই পার্ট দিবে, সেক্ষেত্রে ফারেনহাইটের এফ এর জায়গায় এক্স ধরবেন, কেলভিনের কে এর জায়গায় এক্স ধরবেন, এক্স এর মানটা বের করলে হয়ে যাবে। এটা ইজিলি পারবেন। পরের অঙ্কটা দেখি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করুন। এর বুঝতে হবে এখানে কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে 20 একক ব্যবধান থাকবে। স্যার, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে 20 একক ব্যবধান থাকবে। আচ্ছা, ব্যবধান মানে বেশি নাকি কম সেটা কিন্তু বলে নাই, বেশি হতে পারে, কম হতে পারে। ধরেন সেলসিয়াস সাপোজ আমি ধরলাম 20, বা 20 না বলে 50 বললাম, তাই ফারেনহাইটে সেটা 30 হতে পারে, 70 হতে পারে। এই যে 20 একক কম হতে পারে, 20 একক বেশি হতে পারে। এখন সেলসিয়াসে যে আদৌ 50 সেটা কি আমি জানি, সেটা আমাদের অবশ্যই বের করতে হবে। আমি ধরলাম সেলসিয়াস স্কেলের তাপমাত্রা x, তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেখেন, এই যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা x +20 বা x -20, x থেকে বেশি হতে পারে, x থেকে 20 কম হতে পারে। তাহলে দুইটা যেহেতু হতে পারে, x +-20, আমি প্লাস মাইনাস না দিয়ে ভেঙে লিখলাম +20 -20। এরপর আসুন, এখন আমরা সূত্র বসাবো, c/5 সমান F-32/9। এখান থেকে আপনার c এর জায়গা হবে x/5 সমান f এর জায়গায় কোনটা বসাবেন, আগেরটা বসান, x +20 বসান, x +20 -32/9। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে x/5 x +20 এর জায়গায় আপনি x -20 বসাতে পারেন, x -20 -32/9। তাহলে দেখেন আমি এখান থেকে দুই জোড়া আনসার পাবো। এখান থেকে এক জোড়া সি এবং এফ এর মান, এখান থেকে এক জোড়া সি এবং এফ এর মান পাবো। একটু খেয়াল করুন তো, এখান থেকে যদি আমি সলভ করি তাহলে এক্স সমান আসবে -15 ডিগ্রি সেলসিয়াস। -15 আপনি একটু করে দেখবেন আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তাহলে আর এফ সমান আসবে, এই যে এফ সমান কি ছিল x +20 না, তাহলে -15 + 20 সমান হচ্ছে 5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে একটা আনসার পেলাম, একটা আনসার হচ্ছে -15 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি ফারেনহাইট, এদের মধ্যে 20 একক ব্যবধান আছে। এটা একটা আনসার। এখানে ফারেনহাইটের মানটা সেলসিয়াস থেকে 20 একক বেশি, আবার ফারেনহাইটের মান সেলসিয়াস থেকে যখন 20 একক কম হবে, x -20 হবে, তখন একটু খেয়াল করুন, তখন আপনি এখানে x এর মান পাবেন -65 ডিগ্রি সেলসিয়াস।
আমরা এক্সট্রা ধরছিলাম সেলসিয়াসের জন্য, তাহলে সি সমান হচ্ছে -65। এফ সমান কত হবে স্যার? এফ সমান হবে x - 20, তাহলে -65 - 20 সমান হবে -85 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখান থেকে আমরা একজন আনসার পেলাম, সেটা হচ্ছে -65 ডিগ্রি সেলসিয়াস, -85 ডিগ্রি ফারেনহাইট। এটা একটা আনসার। এই আনসারের ক্ষেত্রে ফারেনহাইট সেলসিয়াসের চেয়ে 20 একক বেশি, আর এই আনসারের ক্ষেত্রে ফারেনহাইট সেলসিয়াসের থেকে 20 একক কম। যদি আপনাকে প্রশ্নে স্পেসিফিক বলে দেয় যে সেলসিয়াসের তুলনায় ফারেনহাইট 20 একক বেশি, 20 একক বেশি কম বলে, তখন যে কোনো একটা আনসার হবে, 20 একক বেশি কম বলে একটা আনসার হবে। যদি ব্যবধান বলে তাহলে বেশি হতে পারে, কম হতে পারে, তখন আপনাকে এই দুজন আনসারই বের করে দেখাতে হবে। এটা একটা আনসার, এটা একটা আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, ম্যাথটা নিজে নিজে করতে পারেন মতো। আমি পরবর্তী স্লাইডে যাই। এবার আসেন ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার এক্ষেত্রে একটু খেয়াল করুন। ধরেন আপনার একটা গাঁজাখুরি থার্মোমিটার আছে। গাঁজাখুরি বলছি কারণ সেটা এই থার্মোমিটারের সঠিক তাপমাত্রা দেয় না, সঠিক তাপমাত্রা দেয় না। আপনি বরফ বিন্দুতে তাপমাত্রা মেপে পাইলেন, আপনি বরফ বিন্দুতে তাপমাত্রা মেপে পাইলেন, টিটা আইস পেলেন 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা অ্যাকচুয়ালি হওয়ার কথা 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি বরফ বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আপনি পেয়েছেন কত? আপনি পেয়েছেন 2। দ্যাটস ওয়াই আপনার থার্মোমিটার একটা গাঁজাখুরি থার্মোমিটার। যদি টিটা স্টিম মাপেন, ফুটন্ত পানিতে যদি আপনি তাপমাত্রা মাপেন, ধরেন আপনি পেয়েছেন 95 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা বলেন তো ফুটন্ত পানির তাপমাত্রা কত হবে? 100% 100 হবে না? 100 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় আপনি পেয়েছেন 95 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আপনার এই থার্মোমিটার সঠিক তাপমাত্রা প্রদর্শন করে না। আপনি কি থার্মোমিটার ফেলে দিবেন? না। আমরা ফিজিক্সের স্টুডেন্ট, বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছি, যারা আমরা ফিজিক্স পারি, আমরা ওই থার্মোমিটার কখনো ফেলবো না। আমরা জাস্ট জেনে রাখবো বরফ বিন্দুতে এই থার্মোমিটার কত তাপমাত্রা দেয় এবং বাষ্পবিন্দুতে এই থার্মোমিটার কত তাপমাত্রা দেয়, সেটা আমরা জেনে রাখবো। ধরেন আমি জেনে গেলাম বরফ বিন্দুতে যেখানে 0 দেওয়ার কথা সেখানে দিচ্ছে 2, বাষ্পবিন্দুতে যেখানে 100 দেওয়ার কথা সেখানে দিচ্ছে 95। ধরেন কোন এক সময় ওই থার্মোমিটার দিয়ে আমি আমার যে কোনো একটা বস্তুর তাপমাত্রা মাপলাম। আমি তাপমাত্রা মেপে পেলাম ধরেন 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াস। বলেন তো আমি যে তাপমাত্রা আমি মেজার করেছি সে তাপমাত্রাটা সঠিক নাকি বল? নিশ্চয় মনোমর বলতেছেন সবাই 100% বল। কারণ যেটা বরফ বিন্দু বাষ্পবিন্দুতে সঠিক তাপমাত্রা দিতে পারে না, সেটা এই 50 যেটা দেখাচ্ছে সেটা কখনো সঠিক হতে পারে না। তার মানে এইটা আমি টিটা প্রাইম ধরি, টিটা প্রাইম, এটাও বুল তাপমাত্রা। দেখেন তাহলে বরফ বিন্দুর বুল তাপমাত্রা কত দেয়, বুল কত দেয় সেটা আমি পেয়ে গেলাম, বাষ্পবিন্দুতে কত দেয় সেটা পেয়ে গেলাম, এবং যে তাপমাত্রা আমি মেজার করলাম আমি জানি সেটাও বুল, সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে ওই থার্মোমিটার আমরা না ফেলে নষ্ট না করে, ফেলে না দিয়ে, অপচয় না করে আমরা বলে দিতে পারবো এর তাপমাত্রা কত সেটা। কীভাবে একটু দেখি। ওই যে একটা কথা বলেছিলাম আপনাদের, টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস ইকুয়াল টু কনস্ট্যান্ট বলেছিলাম। এখান থেকে কিন্তু আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা বের করেছিলাম। স্যার এটা একইভাবে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বলছি এটা একইভাবে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রেও প্রযোজ্য। কীভাবে একটু দেখুন। ধরুন এটা সঠিক থার্মোমিটারের জন্য টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস, আর ডান পাশে যদি আমি লিখি টিটা প্রাইম মাইনাস টিটা আইস প্রাইম ডিভাইড বাই টিটা স্টিম প্রাইম মাইনাস টিটা আইস প্রাইম। আচ্ছা বলেন তো বাম পাশেরটা সঠিক থার্মোমিটারের জন্য আর ডান পাশেরটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য। চলুন আমরা এখান থেকে সঠিক তাপমাত্রাটা বের করার চেষ্টা করি। টিটার সঠিক তাপমাত্রা আমি জানি না,
টিটা আইস বরফ বিন্দুর সঠিক তাপমাত্রা জানি 0, টিটা স্টিম বাষ্পবিন্দুর সঠিক তাপমাত্রা জানি 100, টিটা আইস বরফ বিন্দুর সঠিক তাপমাত্রা জানি 0 ইকুয়াল টু টিটা প্রাইম। বলেন সঠিক মাপছিলাম না ভুল মাপছিলাম? স্যার ভুল মাপছিলাম, 50, এখানে হবে 50 মাইনাস টিটা আইস প্রাইম বরফ বিন্দুর তাপমাত্রা সঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল, দেখেন 2, এখানে 2 বসাবেন। টিটা স্টিম প্রাইম কত পেয়েছিলাম? 95 পেয়েছিলাম, 95 মাইনাস 2। স্যার এখান থেকে আপনি সঠিক তাপমাত্রাটা পেয়ে যাবেন, সঠিক তাপমাত্রাটা পেয়ে যাবেন। অর্থাৎ এটা থার্মোমিটার যাই কিছু কাক না কেন, যেভাবে যে মাক না কেন, আমরা তাকে ফেলে দিব না, তাকে এই সূত্র প্রয়োগ করে তাকে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করব। কেমন? যেভাবে হোক থার্মোমিটার যাই কিছু কাক, যেভাবে জিমা, আমরা তাকে এই সূত্র প্রয়োগের মাধ্যমে সঠিক পথে নিয়ে আসবো। আপনাদের কোনো বন্ধুবান্ধব যদি ভুল পথে যায়, তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন। কোনো রকম এই অহেতুক সম্পর্কে জড়ানো, অহেতুক আড্ডা দেওয়া, বিড়ি খাওয়া, সকল রকম পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তাহলে এভাবে আমরা কোনো একটা ভুল থার্মোমিটার, ঝিমানো থার্মোমিটারকে সঠিক পথ দেখাতে পারি। ওখান থেকে আমরা কি করতে পারি? সঠিক তাপমাত্রা বের করতে পারি। যাই হোক, তাহলে মাথায় রাখবেন টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটি স্টিম মাইনাস টিটা আইস ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেটা সঠিকের জন্য হোক বা সেটা ত্রুটিপূর্ণের ক্ষেত্রে হোক। এক্ষেত্রে আমি একটু বলি স্যার, আপনাদের একটা ব্যাপার একটু ভালো করে ক্লিয়ার করে দিই। আচ্ছা বলেন তো, এখানে আমি ডান পাশে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যে মানগুলো বসালাম সবগুলো ডিগ্রি সেলসিয়াস এককে বসালাম। বাম পাশেও আমি যে মানগুলো, যেমন 0, 100, 0, এগুলো কার জন্য? সেলসিয়াস স্কেলের জন্য। তার মানে আমার এখানে তাপমাত্রাটা আসবে কিসে বলেন তো? সেলসিয়াস স্কেলে আসবে। কোনো কারণে আপনাকে যদি বলে কেলভিন স্কেলে বের করতে বা ফারেনহাইট স্কেলে বের করতে, ধরুন ফারেনহাইট স্কেলে বের করতে বলছে, আমি অনেককে দেখি কি করে প্রথমে আগে সেলসিয়াসটা, এই যে সি এর মানটা বের করে, দেন C/5 সমান F-32/9 দিয়ে ফারেনহাইট বের করে। দরকার নেই তো। একটু আগে না বললাম টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস, এটা প্রত্যেকটা তাপমাত্রা স্কেলের জন্য প্রযোজ্য, মানে ধ্রুবক। এটা প্রত্যেকটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য এটা ধ্রুবক। তার মানে কি, আপনি চাইলে সি না দিয়ে আপনি এটা এইভাবে লিখেন, সরাসরি ফারেনহাইটের জন্য বের করেন। বলুন তো, এই টিটা ফারেনহাইটে বের করতেছেন, টিটা আইস ফারেনহাইটে কত? 32, 32। টিটা স্টিম ফারেনহাইটে কত? 212। টিটা আইস ফারেনহাইটে কত? 32 ইকুয়াল টু ত্রুটিপূর্ণ মানগুলো বসিয়ে দেন, 2, 95 মাইনাস 2। দেখেন বাম পাশে আপনি মানগুলো বসালেন ফারেনহাইটে, ডান পাশে মানগুলো বসিয়েছেন সেলসিয়াসে। স্যার ত্রুটিপূর্ণ হোক বা সঠিক হোক, যে কোনো স্কেলের জন্য এই টিটা মাইনাস টিটা আইস ডিভাইড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস, এটা স্যার কনস্ট্যান্ট লেখা যাবে। এখান থেকে সরাসরি আপনার ফারেনহাইটের তাপমাত্রা চলে আসবে। আবার বলছি, সরাসরি ফারেনহাইটের তাপমাত্রা চলে আসবে। যদি কেলভিনে বের করতে হয় তাহলে কি লিখবেন? যদি তাপমাত্রা, সঠিক তাপমাত্রা কেলভিনে বের করতে হয়, K-273 ডিভাইড বাই 373 মাইনাস 273। যদি র্যাঙ্কিনে বের করতে হয় এই সঠিক তাপমাত্রা, তাহলে কী করবেন? RN মাইনাস 492, 672 মাইনাস 492, দেখবেন সরাসরি র্যাঙ্কিনে মান চলে আসবে। এভাবে আমাদের যে কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রাকে সঠিক তাপমাত্রায় আমরা কী করতে পারবো? কনভার্ট করতে পারবো। এটা একটু খেয়াল করেন, আমি একটা ম্যাথ দেখাই। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার প্রমাণ চাপে গলিত বরফে, গলিত বরফ বলতে যেখানে যে তাপমাত্রায় পানি বরফ গলে যায় সেটাকে বলা হয় বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। আর শুষ্ক বাষ্পে বলতে যে তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায় সেটাকে বলা হয় বাষ্পবিন্দু বা স্টিম বিন্দু, সেটা 98। তাহলে বরফ বিন্দু হচ্ছে 2 আর বাষ্পবিন্দু হচ্ছে 98। থার্মোমিটারকে এটা একটু বলিস, থার্মোমিটারটি 60 ডিগ্রি সেলসিয়াস পার দিলে প্রকৃত তাপমাত্রা কত? দেখেন, যে থার্মোমিটার বরফ বিন্দু স্টিম বিন্দুতে এরকম উদ্ভট আনসার দেয়, সে থার্মোমিটার যে কোনো একটা বস্তুর যে তাপমাত্রা প্রদর্শন করবে নিঃসন্দেহে সেটা উদ্ভট, সেটাও ভুল। তাহলে এখান থেকে প্রকৃত তাপমাত্রা বের করতে হবে। এখানে বলে না যে প্রকৃত তাপমাত্রা কোন স্কেলে বের করবেন,
স্যার সিকিউতে আসলে আপনি সেলসিয়াসে করেন, ফারেনহাইটে করেন, কেলভিনে করেন, রেনকিনে করেন, রোমারে করেন, স্যার নাম্বার দিয়ে দিবে। সেলসিয়াসে যে করতে হবে এমন কোনো কথা নেই। আমরা অনেকে মনে করি যে প্রকৃত তাপমাত্রা কত, কোন স্কেলে তো বলেনি, যে কোনো একটা স্কেলে বের করতে পারবেন। এবার আসুন আমরা সেলসিয়াসে বের করি, টিটা মাইনাস টিটা আইস, টিটা প্রাইম মাইনাস টিটা আইস প্রাইম, টিটা স্টিম প্রাইম মাইনাস টিটা আইস প্রাইম। টিটা জানি না, এটা আমরা সেলসিয়াসে বের করি, সেলসিয়াস 0, 100, 0, টিটা প্রাইম যেটা বুল মাপছে সেটা হচ্ছে 60, আর টিটা আইস 0 জায়গায় 2 হয়ে গেল, এটা 98, 2। এখান থেকে সেলসিয়াস স্কেল আপনি সঠিক তাপমাত্রা পেয়ে যাবেন। আর যদি ফারেনহাইটে বের করতে হয় F-32 টু 212 - 32, 212 - 32 এভাবে করবেন। লাস্ট মেথ আজকে লেকচারের, একটি রোগীর দেহের তাপমাত্রা, এটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। ও আচ্ছা, এটা খেয়াল করেন, এটা করাবো না, এরপর তাহলে আরেকটা ম্যাথ আছে। এখানে একটু দেখেন তো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার তাপমাত্রা রোগীর দেহে পাওয়া গেল কত, 45। তাহলে 45 যেটা পাওয়া গেছে এটা কিসের সাহায্যে পাওয়া গেছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে পাওয়া গেছে, তার মানে এটা টিটা প্রাইমের মান। এবার আসেন বরফ বিন্দুতে কত দেওয়া আছে, 3 ডিগ্রি, এটা হচ্ছে আপনার টিটা আইস প্রাইমের মান, আর বাষ্পবিন্দুতে 107, এটা হচ্ছে টিটা স্টিম প্রাইমের মান। তার মানে সবগুলো ভুল মান আমি জেনে গেলাম। এখান থেকে সঠিক মানটা বের করতে হবে ফারেনহাইট স্কেলে, এটাই মেইন, সঠিক তাপমাত্রাটা বের করতে ফারেনহাইট স্কেলে। স্যার তাহলে আমি কি লিখবো, F-32 ডিভাইড বাই 212 - 32। আমি বাম পাশেটা ফারেনহাইট স্কেলে বসালাম, আর ডান পাশে আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্টগুলো বসাবো, তবে সেলসিয়াস স্কেলে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা স্কেলের জন্য এটা কনস্ট্যান্ট। তাহলে আমি বসাই, এখানে F যেটা বল দিচ্ছে সেটা কত বলেন তো, 45 মাইনাস বরফবিন্দু হয়ে গেছে 3, আর বাষ্পবিন্দু হচ্ছে 107 - 3। সরাসরি ফারেনহাইট স্কেল আপনি মান পেয়ে যাবেন। আর যদি আপনার যদি তেল বেশি থাকে বা এনার্জি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রথমে C-0 ডিভাইড বাই 100 - 0 দিয়ে আগে C বের করবেন, দেন C/5 = F-32/9 দিয়ে ওখান থেকে F এর মান বের করবেন। আপনার ইচ্ছা। দেখুন স্যার, আরেকটা দেওয়ার কথা ছিল, আচ্ছা যাই হোক, আরেকটা ম্যাথ অ্যাড করার কথা ছিল, ওই আমার টাইপিস্ট অ্যাড করা নেই। আজকে তাহলে এটুকুই থাকুক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে।